আপনি চিন্তা করে দেখেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিইউপি। সেই বিইউপির আওতাধীন একটা ইনস্টিটিউট হচ্ছে এমআইএসটি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। সেখানে আপনি ভারতীয় 4 সেনা কর্মকর্তা সেখানে আপনি আবার একটু বলেন তো কোন জায়গায় এটা আছে? মানে এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি, যেটা হচ্ছে রান বাই বাংলাদেশ আর্মি, নাম হচ্ছে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সেই ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর আওতাধীন একটি ইনস্টিটিউট আছে, নাম হচ্ছে এমআইএসটি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। সেখানে 4 জন ভারতীয়, 2 জন সেনাবাহিনীর, 1 জন নৌবাহিনীর, 1 জন বিমান বাহিনীর, তারা সেখানে আপনি কাজ করছেন। এখন আপনি চিন্তা করেন এই যে একটি অবস্থা, বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশ্ববিদ্যালয়ে তারা এখানে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। আমরা ঠিক এইভাবে লক্ষ্য করেছি। আমাদের এরা কি হাসিনার আমলে নিয়োগ পেয়েছিল? হাসিনার আমলে নিয়োগ পাওয়া, জি, হাসিনার আমলে নিয়োগ। সো এই যে আপনি দেখেন যারা এইভাবে পুরো গোটা দেশটাকে যারা আসলে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। ইভেন আপনি তো নিজেও জানেন যে বিডিআর হত্যাকাণ্ডেরও তো এখন সবকিছু বের হয়ে যাচ্ছে, যে আপনার কিভাবে হিন্দিতে কথা বলেছে, কিভাবে অফিসাররা হত্যা হয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং সেইখানে আওয়ামী লীগের কারা কোন নেতাকর্মী জড়িত ছিল, সবই তো এখন পানির মতো পরিষ্কার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ইউনূস সরকার তাহলে এদেরকে কোনো বাদ দেয় না কেন? সেই ইনস্টিটিউট থেকে 4 জন ভারতীয় সেনা কর্মকর্তাকে বাদ দেয় না হচ্ছে কিন্তু না বিশাল ভাই, এই যে একটা জিনিস, এই তথ্যগুলো কিন্তু আসলে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। যখনই কোনো তথ্য বেরোচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা যখন দেখলাম যে আপনার আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্রে, বাগেরহাটে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যখনই আমরা দেখেছি যে সেখানে 86 লক্ষ টাকা বেতন দিয়ে, 80 লক্ষ টাকা বেতন দিয়ে সেখানে ভারতীয়রা কাজ করছেন, সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং এই যে 4 জন সেনা কর্মকর্তার কথা বললাম, যারা এখানে বিইউপিতে কিংবা এমআইএসটিতে যারা শিক্ষা টিচিং প্রফেশনে আছেন, এখন এই যে তারা বসে সেনাবাহিনীর সমস্ত তথ্য পাচার করছে না, এরা প্রত্যেকেই এজেন্ট। কিন্তু এজেন্টরা বিভিন্ন ফর্মে আসলে তারা কোথাও শিক্ষকতা পেশায়, কোথাও তারা ছাত্র হয়ে, কোথাও তারা ব্যাংকার হয়ে, বিভিন্নভাবে তারা কিন্তু বাংলাদেশে ঢুকেন। সো ইভেন আমাদের যে বাংলাদেশের যে আপনার যে ব্যাংকটি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকটি যারা আপনার নিয়ন্ত্রণ করে ভিসা, আইভিএসি, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি যতবার গিয়েছি আমার কাছে একটা কেউ মনে হয়নি যে এরা আসলে ব্যাংকার। কারণ তাদের অ্যাটিটিউড, তাদের যে বিহেভিয়ার, তাদের যে তাদের কথা বলার যে স্টাইল, ব্যাংকাররা সাধারণত অনেক বিনয়ী হয়, তারা ভেরি সফট মাইন্ডেড হয়, এবং তারা কিন্তু ওয়েল স্পোকেন হয়। আর এদের কথাবার্তা ছিল খুবই রাফ অ্যান্ড টাফ, কখনোই মনে হয়নি যে আসলে তারা ব্যাংকার। আমি কিন্তু অনেকবারই বলেছি যে এদের আচরণে কোনোভাবেই তো ব্যাংকার মনে হয় না। কারণ আমরা যখন সোনালী ব্যাংকে যাই, রূপালী ব্যাংকে যাই, জনতা ব্যাংকে যাই, ইভেন বিদেশি যে ব্যাংকগুলো হচ্ছে আমাদের এইচএসবিসি ব্যাংক কিংবা হাবিব ব্যাংক কিংবা আপনার স্ট্যান্ড চার্টার্ড ব্যাংক, তো আমরা কিংবা উরি ব্যাংক, এই ব্যাংকগুলোতে আমরা যখন যাই, আমরা কিন্তু তাদের যে ব্যবহার, তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে মেধা, তাদের যে ডেপথ অফ নলেজ, বোঝা যায় যে উনি একজন ব্যাংকার, কিংবা উনি আসলে আপনার ব্যাংকিং ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন, কিংবা ফিনান্স নিয়ে পড়েছেন, কিংবা বিবিএ পড়েছেন, কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন। বাট এই যে এরা যারা কাজ করতো, এদের অ্যাটিটিউড, তাদের চলাফেরা কোনোভাবেই মনে হয় নাই এরা আসলে ব্যাংকের স্টাফ। সবাই কিন্তু এজেন্ট ছিলেন, বাট তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এমপ্লয়ি বলে, এবং পরে আবার বললো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা আমাদের ভিসা প্রসেসিংটা দেখেন। সো টোটালটাই কিন্তু হাসিনা সরকার জানতেন। এখন আজকে আপনি যদি দেখেন যে সেই 2014 সাল থেকে শুরু করে ভারত সরকার সরাসরি বাংলাদেশে এসে জাতীয় পার্টিকে নির্বাচনে জোর করে নিয়ে বৈধতা দেওয়া, এমনকি 24 সালেও পর্যন্ত জিএম কাদের ভারতে গিয়ে ভারতকে ফিরে এলেন, সাংবাদিকদের জিজ্ঞেস করলো কি আলোচনা হয়েছে, জিএম কাদের বলেন বলা যাবে না, ভারতের অনুমতি লাগবে। এই সব মিলিয়ে ভারতের যে হস্তক্ষেপ বাংলাদেশে একদম প্রতিটা অলিতে গলিতে কোনায় কানায়। আপনি নিজেই বললেন যে ক্যান্টনমেন্টে 4 জন আছে এখনো ভারতীয়। এখনো কিছু লোকের কেন এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করলে গায়ে লাগে? ভারত আমাদের কি, আমি তো বাংলাদেশির ভাই, ভারতের সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। যেখানে আমি অন্যায্য দেখবো সেখানে আমি কথা বলবো, কিন্তু আমি কেন কথা বলতে পারবো না ভারতের বিরুদ্ধে? তাহলে কিছু লোক আমি কিন্তু এটাই তো প্রবলেম। দেখেন আওয়ামী লীগের এটাই তো প্রবলেম। তারা, আমি কিন্তু আপনার টক শোতে অনেকবার বলেছি যে বাংলাদেশে প্রায়
4.5 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে ওই সময়, সরকার যখন মানে আওয়ামী রেজিমের সময়। এবং এটাও বলেছিলাম যে প্রায় 32,000 কোটি টাকা তারা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রতি বছর বেতন ভাতা বাবদ নিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু আরো প্রায় 26,000 কোটি টাকা এক্সট্রা বিভিন্ন ভাবে কিন্তু বাংলাদেশ থেকে প্রতি মাসে চলে যেত। সো এই যে মানুষগুলো 4.5 লক্ষ, যেখানে বাংলাদেশের 28 লক্ষ তরুণ বেকার। আমার মনে আছে আপনার অনেকগুলো টক শোতে আমরা এগুলো কিন্তু তুলে ধরেছিলাম একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, যে ডাচ ভেলে টিভিতে কোন পত্রিকা আসছে সেগুলো তখন আমরা মেনশন করেছিলাম, যে যেখানে বাংলাদেশের 28 লক্ষ তরুণ বেকার, সেখানে 4.5 লক্ষ ভারতীয় বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তারা কাজ করে যাচ্ছে এবং হাই পেড স্যালারি নিয়ে। আমরা একটা পদ্মা সেতু করতে 54 বছর লাগিয়েছি, অথচ এই ভারতীয়রা প্রতি বছর 32,000 কোটি টাকা বৈধভাবে বেতন ভাতা বাবদ নিয়ে গেছে, আরো এডিশনাল 27,000 কোটি টাকা তারা নিয়ে গেছে অবৈধ চ্যানেলের মাধ্যমে। সো কি পরিমাণ দেশটাকে বিক্রি করা হয়েছিল, আমরা এই কথাগুলো যখন বলেছি কোনোভাবে এগুলাকে আসলে মূল্যায়ন করা হয়নি। এখন পর্যন্ত দেখেন যে আজকে 10 মাস হয়ে গেছে যে এই ফ্যাসিস্ট সরকার নেই, তারা পালিয়েছে, তাদের এ থেকে জেড পর্যন্ত সবই পলাতক। তারপরেও দেখেন বাংলাদেশ আর্মিতে, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে 4 জন কর্নেল র্যাঙ্কের, লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের হাই প্রোফাইল তাদের সেনা কর্মকর্তা, নেভাল অফিসার, এয়ারফোর্স অফিসার তারা কাজ করছে। সো তার মানে কিভাবে বাংলাদেশে কোথায় কোথায় কিভাবে ঘাপটি মেরে বসে আছে এগুলা। সো যখনই বেরোচ্ছে পত্রপত্রিকা আসতেছে, এগুলা কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে না যে তা না। সো আমার কথা হচ্ছে যে কোনোভাবে এই যে উনি বলে গেলেন যে আপনারা ভারতের কথা বলবেন না, ভাই দেশটা কিন্তু শেষ করে ফেলছে আমাদেরকে। আজকে $234 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশ থেকে। আপনি আমাকে বলেন আমাদের কি প্রয়োজন ছিল এই ব্রিক্সে আমাদেরকে অংশগ্রহণ করার? আজকে ভারতের দাসত্ব করতে গিয়ে, আপনার ভারতের গোলামি করতে গিয়ে, যেখানে সারা পৃথিবীতে ফিনান্সিয়াল ট্রানজেকশনের 85% ডলারের মাধ্যমে হয়, আপনি সেইভাবে বাংলাদেশের মধ্যে একটা দেশ থেকে ভারতের তাবেদারি করে গোলামি করে আপনি কিভাবে ব্রিক্সকে সমর্থন করেন যে ডলার না, আমরা এখন থেকে ওই ইন্ডিয়ান রুপি কিংবা। এখন জমির সাহেব তো চলে গেলেন, এখন এই মানুষগুলোর একটি প্রবলেম কি, ওনারা কোনো তথ্য শুনতে চান না। আমার মনে আছে যে আমি আপনার টক শোতে কিংবা আপনার সম্ভবত এটি হতে পারে যে নাগরিক টিভিতে আমি একজন এমপি ভদ্রমহিলার সঙ্গে একদিন আমি কিছু তথ্য দিচ্ছিলাম। উনি মুখের উপরে বলতেছিলেন এগুলো সব মিথ্যা, সব বানোয়াট। আমি বললাম দেখেন, আমি অন্তত গুগলে 3 বার চেক করে আসছি, শুধু গুগল না, আমি উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, গুগল, কারণ একটি তথ্য যখন দেই ডেফিনেটলি, আমি যেহেতু আমার দুটো পরিচয় আছে, আমি একদিকে রাজনীতিবিদ প্লাস আমি যেহেতু শিক্ষকতা পেশায় জড়িত আছি, আমি কখনো একটি ভুল তথ্য দিতে পারি না। উনি বললেন না, আপনার এগুলো সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। মানে এই যে গায়ের জোরে বলা, আজকে দেখুন 76 বছরের প্রাচীন একটি রাজনৈতিক দল আজকে কেন এই পরিণতি হয়েছে। 1949 সালে যে দলটির জন্ম নেওয়া, আজকে 76 বছর বয়স দলটি, সেই দলটির আজকে কেন এমন অবস্থা হয়েছে, একদম মসজিদের ইমাম থেকে শুরু করে, খতিব থেকে শুরু করে, মুয়াজ্জিন থেকে শুরু করে, সে আপনার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত পালিয়েছেন, দলের প্রধান থেকে শুরু করে সব পালিয়েছেন। কেন? শুধুমাত্র এই যে তারা যা বলেন, তারা যা মনে করেন, তারা যা বিশ্বাস করেন, এটাকেই তারা ধারণ করেন। একটা মানুষের কথাকে তারা সম্মান করতে জানেন না, একটা কথা তারা শুনতে চান না, এবং তারা যা ভালো মনে করেন তাই করেন। সো আলটিমেটলি আমরা আজকে যেটা লক্ষ্য করেছি, টোটালটাই পরিকল্পিত। এদের প্রত্যেককেই ভারতে ট্রেন করে আনা হয়েছে। এবং আমি আবারও বলছি, আপনি যদি ছবিগুলো দেখেন, তাদের বসার স্টাইল, তাদের যে আর্মস গুলো ধরার স্টাইল, আপনাকে আমাকে দিলে আমরা ধরতেই পারবো না মিশন ভাই এটা। সো আমার মনে হয় তাদের উচিত ছিল যে তাদের যে সমস্ত নেতা কর্মীরা যারা অত্যন্ত অনেস্ট, যারা দেশপ্রেমিক, যারা সম্পূর্ণ কলঙ্কমুক্ত, যারা জুলাই গণ অভ্যুত্থানে কোনো প্রকারের সম্পৃক্ততা ছিল না, সেই মানুষগুলোকে নিয়ে হয়তো ধীরে ধীরে আওয়ামী লীগ হয়তো আবার কোনো সময় দাঁড়াতে পারতেন। কিন্তু এইভাবে যদি তারা এখন এই দেশদ্রোহিতার কাজ করেন, তারা যদি গোপালগঞ্জকে এখন ভারতের অংশ মনে করেন, আজকে এএফপিতে যেটা আসছে, আপনার কি মনে হয় যে ফরাসি একটা বিশ্ববিখ্যাত একটা নিউজ পেপার তারা এইভাবে লিখতে পারে যে গোপালগঞ্জ ইন্ডিয়া? সো এইগুলা পরিকল্পিত, এইগুলা তারা অর্থের বিনিময়ে করে যাচ্ছে। এরকম যদি হয়, আমার মনে হয় স্পষ্ট করে আমরা বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, অতএব এটি বাংলাদেশের একটি অংশ।
এখানে যতই তারা গোলামি দাবিদারি করুক না কেন, যতই আধিপত্যবাদের তারা গোলামি করুক না কেন, আলটিমেটলি আগামীতে কঠিন ভাষায় জবাব দেওয়া হবে